নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে যে এই সমস্যায় আমরা সকলেই জীবনে কোনো না কোনো সময় আমরা ভুগে থাকি এবং আমাদের চেম্বারগুলোতে আমরা অনেক রোগী পাই, যারা আমরা অ্যাকুইট বা ক্রনিক যেই রোগী দেখি না কেন, পেটের সমস্যা এই সমস্যাটা প্রায় রোগী আসে। তা ঠিক আছে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনডাইজেশন বা ডিসপেপসিয়ার আবিধানিক অর্থ হলো বদহজম, অজীর্ণ, অগ্নিমান্দ্য, তারপরে অপরিপাক বা অজীর্ণতা, মন্দাগ্নি, পেটের অসুখ, অজীর্ণ রোগ। এই সকল নামে সাধারণত আমাদের ডিকশনারিগুলোতে বলা আছে যে ইনডাইজেশন বা ডিসপেপসিয়ার মানে। আচ্ছা, হজম না হলে বদহজম, মানে খাবার হজম না হওয়া, খাবার হজম হওয়ার জন্য পাকস্থলীর পাচক রস ঠিক মতো বের হতে না পারলেই এই সমস্যায় পড়তে হয়। হজম সংক্রান্ত গোলমাল ও পেটের নানা সমস্যাকে একসঙ্গে ইনডাইজেশন বা ডিসপেপসিয়া বলা হয়। অনেকের ধারণা যে বদহজম মানে ডিসপেপসিয়া, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। বমি বমি ভাব, অম্বল মানে মুখে টক হয়ে যাওয়া, মুখটা টক হয়ে যাওয়া, পেট গুড়গুড় করা, ক্ষুধা লাগলে বা অন্য সময় পেট ব্যথা, গলা জ্বালা, কখনো কখনো পেটের মধ্যে গ্যাস হয়ে পেট ফুলে যাওয়া, আবার পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হওয়া, সব একসঙ্গে হলে তাকে বলা হয় ডিসপেপসিয়া। স্যার, আমি একটু আমার স্লাইডটা শেয়ার করি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা ইনডাইজেশন বা ডিসপেপসিয়াকে তিন ভাবে পাই। একটা হলো যে অর্গানিক বা আলসার ডিসপেপসিয়া, ফাংশনাল বা নন আলসার ডিসপেপসিয়া, আর একটা হলো নার্ভাস ডিসপেপসিয়া। অর্গানিক ডিসপেপসিয়া হলো এমন একটা অবস্থা যেখানে ঠিক কি কারণে একজন পেশেন্টের ডাইজেস্টিভ ডিসঅর্ডারস বা বদহজম হচ্ছে তার সুনির্দিষ্ট কারণ জানা যায় বা খুঁজে বের করা যায়, যে ঠিক এই স্পেসিফিক অর্গানিক ডিসঅর্ডারসের কারণে রোগীর বদহজমের সমস্যা হচ্ছে। এক্ষেত্রে একজন ফিজিশিয়ান বিভিন্ন রকম মেডিকেল এক্সামিনেশন, প্যাথোলজিক্যাল টেস্ট বা ইমেজিং টেস্টের মাধ্যমে রোগের কারণ সম্পর্কে নিশ্চিত হন। ডিসপেপসিয়ার যতগুলো কারণ পাওয়া যায় তার 30 থেকে 40% এই অর্গানিক বা আলসার ডিসপেপসিয়ার। আপনারা জানেন যে অর্গানিক ডিসপেপসিয়া হলো একটি অন্তর্নিহিত রোগের ফল, যার মধ্যে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, ডিওডেনাম আলসার, জিআরডি মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, তারপরে গ্যাস্ট্রিক বা ইসোফেজিয়াল ইসোফেজিয়াল ক্যান্সার, তারপরে অগ্নাশয় বা পিত্তথলি রোগ, খাবার বা ওষুধের প্রতি অসহিষ্ণুতা এবং অন্যান্য সংক্রামক রোগ। আচ্ছা, এবার আমরা একটু ফাংশনাল বা নন আলসার ডিসপেপসিয়া সম্পর্কে জানবো। কোনো সুনির্দিষ্ট কারণ এবং গঠনগত রোগ ছাড়া ডাইজেস্টিভ ডিসঅর্ডারস বা বদহজমের যে লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পায় তাই ফাংশনাল বা নন আলসার ডিসপেপসিয়া। অনেক সময় এর প্রকৃত কারণ জানা যায় না। চিকিৎসকগণ একে ফাংশনাল প্রবলেম হিসেবে ধরে নেন, যার মানে হলো এই যে সমস্যার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। ফাংশনাল ডিসপেপসিয়া রোগীদের মধ্যে কিছু বিষয় খুবই কমন, যেমন পেটের উপরিভাগে
ও বুকের নিচে অস্বস্তি কিংবা জ্বালা পোড়ার অনুভূতি, বমি বমি ভাব, পেট ভরা ভরা লাগা, অল্প খেলেই পেট ভরে যায়, ঢেকুর ওঠা এবং পেট ফাঁপা লাগা। এই সমস্যাগুলি দীর্ঘকাল ব্যাপী স্থায়ী হতে পারে। আবার পেটের এই অস্বস্তি বা বদহজম কেন হচ্ছে তা কোনো পরীক্ষা নিরীক্ষা বা প্যাথোলজিক্যাল টেস্ট, এমনকি এন্ডোস্কপিতেও কিন্তু কোনো প্রকার সমস্যা ধরা পড়ে না। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 30% মানুষ এই ফাংশনাল ডিসপেপসিয়ায় ভোগেন এবং এই ধরনের সমস্যা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। আচ্ছা, আমরা এবার নার্ভাস ডিসপেপসিয়া সম্পর্কে একটু জানবো। স্নায়বিক বদহজম, স্ট্রেস, অ্যাংজাইটি, রাগ, ক্ষোভ, টেনশন, অশান্তি, ভয়, তারপরে দুঃসংবাদ, অতিরিক্ত আবেগজনিত কারণে ডাইজেস্টিভ ডিসঅর্ডার বা বদহজমের সমস্যার সৃষ্টি হলে তাকে নার্ভাস ডিসপেপসিয়া বলে। এই নার্ভাস ডিসপেপসিয়ার রোগীদের মধ্যে বমি, ক্ষুধামন্দা বা তারপরে হলো উদ্গার ওঠা বা ঢেকুর তোলা, বমির সঙ্গে উদ্বিগ্নতা, খিটখিটে মেজাজ, দুর্বলতা অথবা মানসিক উত্তেজনা থাকে। এখানেও পরীক্ষা নিরীক্ষা বা প্যাথোলজিক্যাল টেস্ট করে কোনো প্রকার কারণ পাওয়া যায় না। একমাত্র রোগীর সাথে ভালো করে কথা বলে এবং জিজ্ঞাসাবাদ করে এর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব। লক্ষণ অনুযায়ী আমরা ইগনেশিয়া, অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, স্টেফিসেগ্রিয়া, সিপিয়া, তারপরে এরকম অনেক ভালো ভালো মেডিসিন কিন্তু আমাদের কাছে রয়েছে এই নার্ভাস ডিসপেপসিয়ার জন্য। আমরা একটু সাইন এবং সিম্পটম দেখব ডিসপেপসিয়ার। বদহজমের সমস্যা শুরু হলে সর্বপ্রথম যেটি হয় তা হলো যে পেটের মধ্যে এক ধরনের অস্বস্তি বা অশান্তি শুরু হয়। পেটের উপরিভাগে এবং বুকের ঠিক নিচে এক ধরনের একটা অস্বস্তি কিংবা জ্বালা পোড়া করে, এরকম একটা ভিতরে তৈরি হয়। কোনো কিছু খেলে পেট ভরা ভরা লাগে, মানে ভারী হয়ে থাকে। এই সকল রোগীদের কাছ থেকে যেগুলো আমরা তথ্য পাই বা টেস্টিং করার সময় যা পাই। পেট ফাঁপে এবং ঢেকুর উঠে, টক বা ঝাল ঢেকুর উঠে। সকালে যা খেয়েছে দুপুরে বা রাতে সে খাবারেরই ঢেকুর উঠে। কিন্তু অনেকের আবার খাদ্য পচে গেলে যেমন গন্ধ বের হয়, সেরকম পচা পচা ঢেকুর ওঠে। যাদের খাদ্য ঠিক মতন হজম হয় না তাদের মুখ থেকে খুব বাজে গন্ধ বের হয় এবং এরা প্রায়ই পেটের সমস্যায় ভোগেন। অল্প খেলে পেট ভরে যায়, বমি বমি ভাব লাগে বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেকেরই বমি হয়। যা খেয়েছিল বমির সাথে সব বের হয়ে যায়। তারপরে আমরা দেখি যে আরো যে এদের ডায়রিয়া হয়, বারবার বমি এবং ডায়রিয়া একসঙ্গে শুরু হয় কারো কারো ক্ষেত্রে। মল খুবই পাতলা হয়, খাদ্য হজম না হয়ে গোটা গোটা খাদ্যকণা মলের সাথে বের হয়ে আসে। অনেকে মলের সাথে মিউকাস ও টক গন্ধও থাকে। অনেকের বদহজম বা পেট খারাপ হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে ডায়রিয়ার পর কোষ্ঠকাঠিন্য, আবার কোষ্ঠকাঠিন্যের পর ডায়রিয়া শুরু হয়। অনেকের আবার শরীর ফোলা ফোলা লাগে এবং মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে মুখের স্বাদ টক, তেতো, নোনতা, তারপরে পানসে এবং বেস্বাদ হয়ে থাকে। এক নাগাড়ে ঢেকুর বা হেঁচকি উঠে, তারপরে পেটে পেট গ্যাসে ফুলে ওঠে, ব্যথা করে। এই উপসর্গগুলি সাধারণত খাবার পরই এই রোগীদের বেশি দেখা যায়। পেট গুড়গুড় করে এবং বায়ু নিঃসৃত হয় এই সকল রোগীদের ক্ষেত্রে। তারপরে আমরা আরো দেখি যে ক্ষুধামন্দা, তারপরে খাবার মুখে দিয়ে গিলতে লাগলে মুখ থেকে খাবার উঠে আসে। আবার অনেকের খেতে বসলে ক্ষুধা নষ্ট হয়ে যায়। এরপরে আমরা সবচাইতে বেশি সমস্যায় পড়ি হলো নবজাতকদের চিকিৎসা করতে গেলে বা ছোট বাচ্চা শিশুদের চিকিৎসা করতে গেলে, কারণ এরা তো বলতে পারে না। আচ্ছা, আমরা দেখি নবজাতকের কি রকম হয়। আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি সেটা হলো যে আহ নবজাতক শিশুদের পেটের সমস্যা বা এই বদহজমের সমস্যা হলে বা গ্যাসের সমস্যা হলে, যে সমস্যা হোক না কেন, এরা সর্বপ্রথম যেটা করে সেটা হলো মায়ের দুধ ভালো করে খেতে চায় না। দুধ খেলে বমি করে দুধ তুলে ফেলে এবং দুধটা ছানা কাটা দুধের মতো ছ্যাবড়া ছ্যাবড়া হয়। পায়খানা করলে পায়খানাটা রান্না করা বুট বা মটর ডালের মতো ছ্যাবড়া এবং আম মিশ্রিত টক গন্ধযুক্ত হয়। বমি এবং পায়খানা দুটোই করে, তবে পুচপুচ করে কিছুক্ষণ পর পর
পায়খানা করে কাপড় নষ্ট করে দেয়। এই নবজাতক শিশুরা এই ধরনের সমস্যা বা এই ধরনের লক্ষণগুলো বেশি আমরা পাই। এরপরে 1 থেকে 10 বছরের শিশুদের পেটের সমস্যা বা বদহজমের সমস্যা হলে এরাও দেখি যে এরা ভালো করে খেতে চায় না, খেলেই বমি করে, যা খায় তাই তুলে ফেলে বমি করে। পায়খানার গোটা গোটা ভাত, রুটি, আলু, ডাল যাই খাক না কেন হজম না হয়ে বের হয়ে যায়। বমি শুরু হলে কিছুক্ষণ পর পায়খানা শুরু হয়, আবার পায়খানা শুরু হলে কিছুক্ষণ পর বমি শুরু হয়। তারপর এর সঙ্গে অরুচি, গ্যাস, পেট ব্যথা করে। তবে এখানে একটা কথা বলে রাখা মানে দরকার যে বমি ও পায়খানা একসঙ্গে হতে থাকলে এর পিছনে কিন্তু আরো অন্যান্য কারণ রয়েছে। তবে বদহজমও কিন্তু একটি কারণ এর মধ্যে। আমরা ইনডাইজেশনের বা ডিসপেপসিয়ার যে কারণ আমরা পাই, যে কি কারণে এটা মূলত হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন, পেটের সমস্যায় ভুগছেন, বদহজমের সমস্যায় ভুগছেন, তাদের দেখা যায় যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ মানে জিআরডি, তারপরে পেপটিক আলসার, তারপরে স্টোমাক ইনফেকশন অ্যান্ড ফুড পয়জনিং দেখি এদের মধ্যে, তারপরে গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন, তারপরে হলো বিলিয়ারি ডিজিজ, গ্যাস্ট্রোপেরোসিস, হেপাটাইটিস, তারপরে হাইটাস হার্নিয়া, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম। তারপরে আমরা আরো দেখতে পাই যে প্যানক্রিয়াটাইটিস বা গল ব্লাডার স্টোন, তারপরে ম্যালিগন্যান্সি, মেটাবলিক ডিস্টারবেন্স, তারপরে ল্যাকটোজের অসহিষ্ণুতা, খাদ্যনালীর খিঁচুনি। তারপরে আরো দেখি যে রোগীদের মধ্যে পাকস্থলী খালি হতে বিলম্ব হয়, পেট খালি হয় না চট করে, খাওয়ার অনেকক্ষণ ভারী হয়ে থাকে। তারপরে করোনারি ধমনির রোগ, থাইরয়েড ডিজিজ, ডায়াবেটিস। তারপরে দেখি যে ফুড অ্যালার্জি, প্রেগনেন্সির সময় তো বদহজমের সমস্যা হয়, অবিসিটির কারণে হয়। হ্যাঁ, তারপরে আমরা আরো দেখি যে কিছু ওষুধ আছে যেগুলো নিয়মিত বা দীর্ঘদিন খেলে এই পেটের সমস্যা বা ইনডাইজেশনের প্রবলেম প্রায় হয় এদের। যেমন ব্যথানাশক অ্যাসপিরিন, তারপরে আইবুপ্রোফেন, এনএসআইডিএস, তারপরে অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েডস, তারপরে নার্কোটিক ড্রাগস যেগুলো রয়েছে, এগুলো খেলেও দীর্ঘদিন যারা খায় নিয়মিত তাদের এই পেটের সমস্যাটা প্রকট। আমরা ক্রনিক ডিজিজের রোগী যারা পাই তাদের ক্ষেত্রে দেখি যে এই সকল অসুখগুলো থাকলে এরাই মূলত বদহজম বা ডিসপেপসিয়া সমস্যায় ভোগে। তারপরে আরো কারণ পাওয়া যায় যে অনিদ্রা ও অধিক রাত জাগা, তারপরে দেখি যে মানসিক উদ্বেগ, অস্থিরতা ও দুশ্চিন্তা যারা করে তাদের এই বদহজমের সমস্যাটা বেশি হয়। ধূমপান, তারপরে মদ খাওয়া বা অ্যালকোহল বা মাদকাসক্তি যারা আসক্ত তাদের এই সমস্যাটা বেশি হয়। মাত্রাতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল যারা সেবন করে তাদেরও এই সমস্যাটা বেশ ভালোই। কায়িক পরিশ্রম বিমুখে অলস জীবনযাপন যারা করে, যারা শুয়ে থেকে জীবনযাপন করে, বসে থেকে জীবনযাপন করে, তাদের এই সমস্যাটা খুব বেশি। ভালোভাবে না চিবিয়ে খাদ্য গ্রহণ যারা করে এবং খাবারের মাঝে বারবার পানি খায় তাদেরও কিন্তু এই বদহজমের সমস্যাটা প্রায় হয়। ভরপেট খাবার পর ব্যায়াম করা, এটাও একটা কারণ। তারপর অনেকে দেখা যায় যে দুধ, শাক, গমের তৈরি খাবার যেমন রুটি, বিস্কিট, তেলে ভাজা খাবার মানে ভাজা পোড়া, মিষ্টি, চা, কফি, মাংস, লবণ, এক একজনের এক এক রকম। কারো এই সকল খাদ্য খেলে এই বদহজমের সমস্যাগুলো হয়। আবার দেখা যায় যে যারা মশলাদার ভুনা ভুনা খাবার খায় তাদেরও এই সমস্যাটা দেখা যায়। অতিরিক্ত খাবার খাওয়া মানে আমাদের পেটে তো একটু খাদ্যটাকে হজম করার জন্য তো জায়গা রাখতে হবে। আমরা যদি জায়গা না রাখি তাহলে তো প্রচুর পরিমাণে লোড পড়ে যায়। কারণ আমাদের এই যে খাদ্যটাকে হজম করার জন্য শরীরের সারা দিন কষ্ট করতে হয়, সারা দিন তাকে এনার্জি পোড়াতে হয় এই খাদ্যটাকে হজম করে শরীরে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করার জন্য। তা আমাদের যারা একদম গলা ডুবায়ে খায় যারা, তাদের এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। তারপরে দেখি যে অতিরিক্ত টক ও প্রোটিন জাতীয় খাদ্য যারা বেশি খায় মানে মাছ, মাংস, ডিম যারা বেশি খায় তাদেরও আমরা দেখি যে এই ধরনের সমস্যাগুলো সবচেয়ে বেশি তারা ভুগে থাকেন। প্যাথোলজিক্যাল আমরা প্যাথোলজিক্যাল টেস্টের তখনই দ্বারস্থ হই বা প্রয়োজন পড়ে যখন রোগী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হয় তার অবস্থা জানার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আমাদের খুবই সাহায্য করে, যেমন সিবিসি, তারপরে হলো এফবিএস মানে ফাস্টিং ব্লাড সুগার, তারপরে থাইরয়েড ফাংশন টেস্ট যেমন টি3, T4, TSH,
তারপরে ইলেকট্রোলাইটিস, তারপরে দেখি যে লিভার ফাংশন টেস্ট, এলএফটি, তারপরে আইজিই, আইজিএ, তারপরে আরএফটি মানে রেনাল ফাংশন টেস্ট বা কেএফটি কিডনি ফাংশন টেস্ট, স্টুল আরইএমই, তারপরে ইউরিয়া ব্রেথ টেস্ট মানে ইউবিটি, তারপরে হাইড্রোজেন ব্রেথ টেস্ট এইচবিটি, তারপরে ইমেজিং টেস্টের ভিতরে আছে এক্স রে অফ দ্য স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, তারপরে সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ডস, আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, ক্লোনোস্কোপি, এন্ডোস্কোপি অফ আপার জিআই এন্ডোস্কোপি। এই ধরনের টেস্টগুলো আমাদের খুবই সাহায্য করে রোগীর অবস্থা বুঝতে, আমাদের যে রোগীটা কি অবস্থায় রয়েছে। আমাদের যে মেডিসিনগুলো রয়েছে, আমরা একটু মেডিসিন দেখব। ডিসপেপসিয়ার খুব দারুণ দারুণ মেডিসিন রয়েছে। আমার আমি মেডিসিন তো অনেক রয়েছে, আমি আমার চেম্বারে যে সকল মেডিসিনগুলো আমি ব্যবহার করেছি, আমি আজকে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই মেডিসিনগুলো ব্যবহার করে আমি অনেক অ্যাকুইট এবং ক্রনিক দুই কেসের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবিস নায়াগ্রা, এই ওষুধটা খুবই দারুণ একটা মেডিসিন। অতিরিক্ত চা, কফি বা পান, তামাক, তামাক জাতীয় দ্রব্য যারা খায়, দেখা যায় যে অনেকে আছে যে বাহিরে মার্কেটিং এ চাকরি করে বা বিভিন্ন রকম চাকরি করে, মানুষের সঙ্গে খুব উঠা বসা করতে হয়, তারা প্রচুর চা খেতে হয় তাদের। আহ, তারা দেখা যায় যে চা, কফি বা পান যারা খায় তাদের কিন্তু এই সমস্যাটা খুব প্রচুর পরিমাণে হয়, এবং খাওয়ার ফলে এই তাদের ভিতরে পেট, মুখ টুক টক হয়ে যায়, এবং যে খাদ্যটা গ্রহণ করে রোগীর বুকের দিকে ঠেলে ওঠে, খাবারটা একদম গোলাকার গেজের মতো ঠেলে ওঠে, এবং তারপরে দেখি যে এদের গলায় জড়িয়ে থাকে, মনে হচ্ছে গলাতে কি যেন পুঁটলার মতো হয়ে আছে। পাকস্থলীর মুখে অর্থাৎ গলার নিচে মনে হয় যেন একটি সিপি বা প্লাগ লাগানো আছে। ইয়ার রোগীর একটি অদ্ভুত লক্ষণ হলো যে দুপুর ও রাতে ক্ষুধা পায়, অনেক সময় ক্ষুধার জন্য ঘুম পর্যন্ত হয় না এই এবিস নায়াগার রোগীদের। কিন্তু মানে বিশেষ করে সকালবেলাতে বিন্দু মাত্র কিন্তু ক্ষুধা থাকে না। বলে যে সকালে আমার একদম ক্ষুধা থাকে না, যা খাই আমি দুপুরে রাতেই খাই, একদম পেট ভরে খাই। এবং এদের দেখা যায় যে নার্ভাসের কারণে, নার্ভাস সিস্টেমের ডিজঅর্ডারের কারণে বা কোষ্ঠবদ্ধতা বা রাতে ঘুম হলো না বা আহারের পরে পেটে ব্যথা ইত্যাদি কারণেও কিন্তু এই এবিস নায়করা খুবই দারুণ কাজ করে। এবং বদহজম হলে এই ওষুধটা যদি তাদের এই লক্ষণগুলো পাওয়া যায়, তাহলে এবিস নায়করা নিঃসন্দেহে একটি ভালো মেডিসিন। এরপরে অ্যাসিড ল্যাকটিক, এটাও খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, আমি প্রায় ব্যবহার করি। এটা রুগী পাই আমরা নিয়মিত, আমার চেম্বারে আমি প্রায় পাই। রুগী যাই খায় তাই ত্বকে পরিণত হয়ে যায়, কটু বা তিক্ত ঢেকুর উঠে, মানে এবং তার সঙ্গে জ্বালা পোড়া এবং ঝাল ঝাল গ্যাস, মানে মুখ যখন ঢেকুর উঠে তখন খুব ঝাল ঝাল ধরনের ঢেকুরটা ওঠে, পাকস্থলী হতে গলা পর্যন্ত সেই বিষয় মানে গ্যাসটা ঠেলে ওঠে, মুখে জল বা লালা ওঠে, বমি বা বমি ভাব, এবং গলার ভিতর একটি গোলাকার বা পুঁটলির মতো পদার্থ এদেরও কিন্তু থাকে এবিস নায়কের মতো। এই জন্য রুগী বারবার ঢোক গিলে, এই লক্ষণটা যদি আপনারা পান, তো অ্যাসিড ল্যাকটিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তাহলে আমরা অ্যাসিড ল্যাকটিকটা কখন ব্যবহার করব? যখন গলার ভিতরে একটি গোলাকার পুঁটলি পদার্থ আটকে থাকার অনুমতি থাকবে এবং রোগী বারবার সেটাকে গিলার জন্য ঢোক গিলবে, তখন কিন্তু আমরা এই মেডিসিনটা কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপরে যে মেডিসিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কার্বোভেজ। কার্বোভেজের রোগীরা হলো ভীষণ রাগী স্বভাবের মানুষ, খিটখিটে স্বভাব এদের, সহজে উত্তেজিত হয় ও রেগে যায়। এরা সহজে কোনো কিছু বুঝে উঠতে পারে না বা বুঝে উঠতে বেশ সময় লাগে। এদের মন সঠিকভাবে আসলে কাজ করতে পারে না, ফলে দ্বিধাদ্বন্দ্ব, তারপরে হলো সংকল্পের অভাব, অস্থিরতা তার মধ্যে প্রবলভাবে দেখা দেয়। এই কার্বোভেজের রোগীরা ক্ষীণ জীবনী শক্তির হয়ে থাকে, যার কারণে এরা এই পেটের সমস্যা বা অন্যান্য
অসুখে তারা কিন্তু প্রায় ভোগে। আমরা জানি যে কার্বোভেজের রোগীরা অত্যন্ত শীতকাতর, অথচ মুক্ত হাওয়া বা পাখার বাতাস চায়। তারপরে এদের স্মৃতিশক্তি খুবই অল্প। এরূপ ধাতুগত রোগীদের ক্ষেত্রে খাদ্য ভালোভাবে হজম হয় না। তারপর নষ্ট বাসি খাবার খেলে এদের পেটে প্রচুর বায়ু জমে, পেটটা একদম ফুলে থাকে। সহসা ঢেকুর উঠে না, যদিও উঠে তখন চোঙা বা পচা ঢেকুর উঠে। ঢেকুর খাদ্যদ্রব্যের, বিশেষত দুই একদিন পূর্বে ভুক্ত যে খাদ্য খেয়েছে সে গন্ধ কিন্তু তারা পেয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের লক্ষণ পেলে আপনারা অবশ্যই কার্বোভেজ এবং বদহজমের সমস্যা, এর সঙ্গে বদহজমের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অসুখটা হলে বদহজমের সমস্যা অবধারিত কার্বোভেজের রোগীদের। আমরা তখন কার্বোভেজটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা নাক্স ভূমিকা আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং প্রতিদিন ব্যবহারের মেডিসিন, একটা নিত্য প্রয়োজনীয় একটা মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ পলিক্রিস্ট মেডিসিন। অত্যন্ত রকচটা, খিটখিটে ও কোপন স্বভাবের মানুষ, সামান্য ব্যাপারে বিরক্ত হয়, প্রতিবাদ সহ্য করতে পারে না, উত্তেজনা প্রবণ, ধৈর্যহীন, রাগী, হিংসুটে, ঝগড়াটে, স্বার্থপর। শুধুমাত্র এরা নিজের সুবিধা বুঝে, সুবিধা দেখে। প্রচন্ড অলস ও কর্মবিমুখ হয়ে থাকে এরা। রোগ রোগ বাতিক এদের মধ্যে দেখা যায় এবং অল্প অসুখে কাতর হয়ে পড়ে এরা। এই নাক্স ভূমিকার রোগীদের বদহজমের সমস্যা হলে যেটা হয় যে রোগীরা যা খায় তাই হজম হয় না, পেটে গ্যাস হয়ে যায়। খাবার 2-3 ঘন্টা পর পেটে খুব ব্যথা করে এবং খাবার তারপরে দেখি যে এদের মুখের ত্বক এবং তিক্ত স্বাদ বোধ হয়। রাত জাগা, অপরিমিত ভোজন এবং মাদক দ্রব্য সেবন, বহুদিন রোগে ভোগের, আহারের অরুচি। তারপরে খাবার মাত্রই এদের পেটে এক ধরনের ব্যথা এবং ঘন ঘন পায়খানার বেগ হয়, কিন্তু পায়খানা করতে গেলে দেখা যায় যে পায়খানার বেগ আর পায়খানা হয় না। এবং এই পায়খানা হলেও সেখানে কিন্তু এই খাদ্য কণাগুলো ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে এখান থেকে বের হয়ে আসে। আমাদের নাক্সের বদহজমের রোগীরা এই ধরনের সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নেট্রাম কার্ভ। নেট্রাম কার্ভ হলো ভদ্র, উদাসীন এবং জড় স্বভাবের মানুষ। এরা প্রচন্ড দুর্বল, সূর্যের আলো সহ্য করতে পারে না, শিশুরা দুধ সহ্য করতে পারে না, এরা শারীরিক ও মানসিক পরিশ্রম করতে পারে না, এরা ঘরে শুয়ে বসে দিন কাটাতে চায়। নেট্রাম কার্ভের রোগীরা হলো এই ধরনের, যার কারণে এদের এই বদহজমের সমস্যা, ডিসপেপসিয়ার সমস্যাটা খুব মারাত্মক আকার ধারণ করে। এদের যে লক্ষণগুলো আমরা পাই যে রোগীর পেটে বায়ু ভরে যায় একদম আহারে পরে পেটটা ফুলে ওঠে এবং আমরা দেখি যে পেটে কামড়ানি, ব্যথা এবং পেট শক্ত ভারী হয়ে থাকে এবং যখন বায়ু নিঃসৃত হয় তখন খুব দুর্গন্ধ হয় এবং যে ঢেকুরটা ওঠে সেটা টক এবং গা বমি বমি করে, মুখে মুখে পানি উঠে এবং আমরা দেখি যে সকালবেলাতে এরা ওয়াক ওয়াক করে, এরকম ধরনের সকালে উঠেই তারা এরকম শব্দগুলো করে। শাকসবজি বা আহ, এই ধরনের ভেজিটেবল বা ফলমূল আদৌ এদের সহ্য হয় না। এই ধরনের লক্ষণ পেলে আমরা কিন্তু নেট্রাম পার্কে খুব ভালোভাবে প্রেসক্রিপশন করতে পারবো। পালসেটিলা নম্র, ভদ্র, অভিমানী, স্বার্থপর, সবার কথা শুনে, সবার মন জুগিয়ে চলে, আহ, সবার মন পেতে চাই, তারপরে আদর সোহাগ ভালোবাসা চাই, অল্পতেই কাঁদে, না কেঁদে কোনো কথা বলতে পারে না। এরা শান্ত, ভীরু, অস্থির চিত্ত ও ধীর প্রকৃতির হয়ে থাকে। এদের খারাপ দিক যেটা পাওয়া যায় তা হলো যে এরা লোভী ও স্বার্থপর, খুবই আবেগপ্রবণ এবং সবসময় পরিবর্তনশীল মানসিকতার মানুষ এরা। পালসেটিলার যে লক্ষণগুলো আমরা পাই যে বদহজমে যে এরা সাধারণত চর্বিযুক্ত মাংস বা ঘি, পোলাও বা যে সকল ফাস্ট ফুড, দই, মিষ্টি, এক কথায় যে জাঙ্ক ফুড যেগুলো আছে, অতি মশলাদার খাদ্য আছে, এগুলো খেয়ে তাদের পেটের সমস্যাটা বেশি হয়। কিন্তু তারা ওটাই খেতে চায়, ওটা খেলে তাদের পেটের সমস্যা হবে, তারপর ওটা খেতে চায়, লোভ সামলাতে পারে না। এবং এদের দেখি যে এই সমস্যা হলে তাদের বদহজমটা বায়ু নিঃসৃত হয় এবং পেটটা ফুলে ওঠে, বমি বমি ভাব লাগে এবং পায়খানা হলে সে পায়খানা পানির মতো, পায়খানা চাল ধোয়া পানির মতো পায়খানা বের হয় এবং তার সঙ্গে খাদ্য কণাগুলো থাকে। এই ধরনের লক্ষণগুলো আমরা পালসেটিলার রোগীদের মধ্যে পেয়ে থাকি আমরা। এরপরে আমরা বদহজমের আরো অনেক মেডিসিন আছে, আমি
অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের সঙ্গে আমি অল্প করে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো যে আপনারা দেখবেন যে অনেকে এসে বলবে, বা অনেক শিশু ক্ষেত্র পাবেন আপনারা, যে বলে যে ভাত খাওয়ালে দেখা যায় যে গোটা গোটা ভাত বের হয়ে আসে। এই ধরনের সমস্যা যে সকল শিশু বা বড় মানুষদের হয়, যে ভাত সহ্য হয় না, তাদের টেলুরিয়াম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আবার অনেকে দেখা যায় যে রুটি ভাত কোনোটাই হজম হয় না, সেক্ষেত্রেও কিন্তু নেট্রাম কার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তারপরে অনেকে দেখা যায় যে আহ, ফল খেলেই পেটের সমস্যা তৈরি হয়, যেই ফলই খাক না কেন। সেখানে আপনারা অ্যান্টিম ক্রুড মাথায় রাখবেন, খুবই দারুণ একটি মেডিসিন। যদি এই কারণে তাদের বদহজম হয়ে থাকে, অ্যান্টিম ক্রুড সেই ফলটাকে হজম করায়। তারপরে যাদের মাছ মাংস একদমই হজম হতে চায় না, সেই সকল রোগীদের ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। কার্বোভেজ, যাদের মাছ মাংস হজম হয় না তাদেরকে কার্বোভেজ দিলে তাদের মাছ মাংস সুন্দর হজম হয়। তারপরে দেখি যে আমরা যে ডিম ও মাংস যাদের হজম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু কলচিকাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তারপরে আমরা জানি যে আলু যাদের সহ্য হয় না, আলু যাদের হজম হয় না, আলু খেলে গ্যাস হয়, বদ হজমের সমস্যা হয়, এলুমিনা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। আবার দেখি যে চা কফি যাদের হজম হতে চায় না, চা খেলেই বদ হজম হয়, হ্যাঁ, চা খেলে পেটের সমস্যা হয়, এক্ষেত্রে আমরা কয়েকটা মেডিসিন পাই, তার ভিতরে চায়না খুব গুরুত্বপূর্ণ, এবং থুজা, থুজা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এরপরে আমরা বদ হজমের আরো অনেক ভালো ভালো মেডিসিন আছে। তার ভিতরে একটা মেডিসিন হলো ইগল মার্লেস। এর হজম শক্তি ভয়ানক অভাব এই এই ইগল মার্লেস রোগীদের। আমি এই ওষুধটা দীর্ঘদিন ব্যবহার করছি, খুবই ভালো রেজাল্ট। এই ওষুধটা রোগীরা যখন আমরা পাই, সিমটম যেটা পাই সেটা হলো যে এদের হজম একদমই হতে চায় না, আর পেটটা বেশ বড় দেখায়, এবং তলপেটে প্রচুর পরিমাণে বায়ু হয়, এবং যখন বায়ু নিঃসৃত হয় খুবই শব্দে নিঃসৃত হয়। এবং এদের দেখা যায় যে বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত লাইকোপোডিয়ামের মতন এদের লক্ষণটা, যে বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত এদের বৃদ্ধিটা ঘটে, এবং আহারের পরে কিন্তু উপশম হয় এই ইগল মার্লেসের রোগীদের ক্ষেত্রে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হলো ক্যারিকা পেপায়া। এই ক্যারিকা পেপায়া এদের রোগীদের কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং অর্শ হতে রক্তস্রাবে খুবই উপকারী একটা মেডিসিন। দুর্বল রোগী যারা খুবই দুর্বল, হজম শক্তির দারুণ অভাব, এদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই দারুণ কাজ করে, খুবই দারুণ কাজ করে। এবং মাছ মাংস দুধ যাদের হজম হয় না, সেক্ষেত্রে কিন্তু এই ক্যারিকা পেঁপে কিন্তু দিলে দেখা যায় যে তাদের সুন্দর এটা হজম হয়ে যায়। এবং আপনারা জানেন যে এই ওষুধটা আমাদের প্লাটলেট বৃদ্ধি করতেও কিন্তু খুব দারুণ সাহায্য করে। এই ওষুধের অনেক ব্যবহার রয়েছে। আমি অল্প করে শুধু পাকস্থলীর মানে পেটের যে বদহজমের সমস্যা সেটাই শুধু বলবো এখানে, আমাদের সময় খুবই কম। আহ, যখন রোগী রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে এরা খেতে পারে না, কারণ হজম হয় না, তো হজম না হওয়ার কারণে এরা খুব দুর্বল হয়ে যায়, যা খায় তাই সেটা হজম হয় না। সেক্ষেত্রে এই ক্যারিকা পেঁপে আপনারা যদি প্রেসক্রিপশন করেন, তো দেখা যায় যে এটা অ্যাকুট এবং ক্রনিক দুই ক্ষেত্রেই খুব দারুণ কাজ করে। আমি দীর্ঘদিন এটা ব্যবহার করছি, এটা খুব ভালো কাজ করে এটা। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন এম্বেলিকা অফিসিনালিস। এই এম্বেলিকা অফিসিনালিস খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে যেহেতু এটা ভিটামিনের সবচেয়ে বড় একটা উৎস, এই এম্বেলিকা অফিসিনালিস, এবং স্কারভি, গ্যাস্ট্রাইটিস এবং রক্ত স্বল্পতা রোগে কিন্তু এটা খুব ভালো কাজ করে, এবং এটা অ্যান্টিঅক্সিডেন্টে একদম ভরপুর। এটা আপনার বিভিন্ন কাজ করে। এটা মাথার চুল গজানো, মাথার চুল পড়া থেকে শুরু করে শরীরে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সব রকম কাজে ব্যবহৃত হয়। এবং পেটের সমস্যা, যাদের কোনো কিছু খেলে হজম হতে চায় না, যাদের জীবনী শক্তি ক্ষীণ হয়ে গেছে, কোনো ওষুধে তার কাজ হচ্ছে না, এই সকল রোগীদের ক্ষেত্রেও দেখা গেছে যে এম্বেলিকা
ব্যবহার করার পরে তাদের কিন্তু সেই জীবনী শক্তিটা ফিরে আসছে এবং তারা কিন্তু খাদ্যগুলো হজম করতে পারছে এবং যে তাদের যে ক্রনিক বা অ্যাকুট ডিজিজের যে সমস্যাগুলো ছিল সেটা অনেকটাই কেটে গেছে তাদের। হ্যাঁ, এই ওষুধটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি, খুবই ভালো রেজাল্ট। এবং এই ওষুধটা আমি মনে করি যে এটা আরো ব্যবহার হওয়া উচিত, কারণ এর ব্যবহার অনেক, ক্লিনিক্যাল ব্যবহার প্রচুর ব্যবহার রয়েছে এই ওষুধটা। এবং বদহজমের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, হজম শক্তি বৃদ্ধি করার জন্য, জীবনী শক্তি বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হলো এই এমবিলিকা অফিসিনালিস। বদহজমের আরো অনেক মেডিসিন রয়েছে, তবে আমাদের যেহেতু আজকে টপিক হলো দুইটা, ডিসপেপসিয়া এবং হলো গ্যাস, আমি একটু গ্যাসের বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাকে সংক্ষিপ্ত করতে হবে, সময় খুব কম। গ্যাস নিয়ে আমি একটা লেকচার আমার আছে, আমাদের হোমিও স্টাডি গ্রুপে আছে, ওখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন, এই 5 রকমের গ্যাস মিলেই সাধারণত পেটের ভিতরে গ্যাস বা বায়ু তৈরি হয়। বায়ুপথে বের হওয়া দুর্গন্ধযুক্ত বায়ু আর পরিপাকতন্ত্রে উৎপন্ন গ্যাস এক নয় কিন্তু। এই দুর্গন্ধযুক্ত বায়ুতে সাধারণত সালফার থাকে এবং এই গ্যাস ক্লোনে তৈরি হয়। দুর্গন্ধযুক্ত গ্যাস নির্ভর করে কি ধরনের খাবার খাওয়া হয়েছে, ক্লোনে কি ধরনের ব্যাকটেরিয়া উপস্থিত আছে ইত্যাদির উপর। পেটে গ্যাস হলে সাধারণত পেট ফুলে থাকে, পেট ভারী ভারী ভারী, বারবার ঢেকুর ওঠা, তারপরে ক্ষুধা না লাগা, বমি বমি ভাব, দুর্গন্ধযুক্ত বায়ু হয়, তারপরে পেট ভুটভাট করে, গড়গড় শব্দ করে, কিছুক্ষণ পর পর অনেক জোরে শব্দ করে বায়ু বের হয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পেটে খালি ও ভরা উভয় অবস্থায় প্রায় 200 ml গ্যাস থাকে। প্রতিদিন বায়ুপথে 470 থেকে 1500 ml গ্যাস বা বায়ু নিঃসৃত হয়ে থাকে, যা গড়ে প্রায় 700 ml, এবং প্রতিদিন একজন মানুষের প্রায় 20 বার গ্যাস নিঃসরণ বা নির্গত করে থাকেন। একটি গবেষণায় দেখা গেছে যে একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ 24 ঘন্টায় প্রায় 14 থেকে 25 বার বায়ু নির্গত করে থাকেন, যা খাদ্যাভ্যাস ও জীবনযাপনের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। গ্যাস এবং অ্যাসিডিটি দুটো এমন একটা বিষয়, একে অপরের সঙ্গে খুবই লাগা লাগা জিনিস, কিন্তু মানুষ এটাকে করে ফেলে। তা আমরা একটু অ্যাসিডিটিটা দেখি একটু, যে অ্যাসিডিটি ইজ এ কমন মেডিকেল কন্ডিশন কজ ডিউ টু এক্সেসিভ প্রোডাকশন অফ অ্যাসিড অফ দ্য স্টোমাক। আসলে আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্যটা পাকস্থলীতে খাওয়ার পর খাবারটাকে ডাইজেশন করার জন্য যে গ্যাস্ট্রিক জুস বা স্টোমাক অ্যাসিড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরাইড, যে অ্যাসিডগুলো রয়েছে নিঃসৃত হয়, এই অ্যাসিডগুলি যখন নির্দিষ্ট মাত্রার চেয়ে যখন অধিক পরিমাণে নির্গত হয় এবং যে অবস্থা সৃষ্টি করে তাকে কিন্তু অ্যাসিডিটি বলে। এর ফলে বার্নিং সেন্সেশন ইন দ্য স্টোমাক অ্যান্ড থ্রট, পেটে ও গলায় জ্বালা পোড়া অনুভূতি করে। তারপরে দেখি যে বমি বমি ভাব হয়, বুক জ্বালা, বুকের ভিতরে জ্বালা পোড়া, নিঃশ্বাস ও মুখে দুর্গন্ধ, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা। তারপরে দেখি যে মুখের টক স্বাদ, তারপরে ঢেকুর উঠে, খাদ্য বা পানি গিলতে অসুবিধা হয়। তারপরে দেখি যে স্টোমাকে আলসার হয়, অত্যাধিক বমি হয়, বুকে পেটে তীব্র ব্যথা ইত্যাদি। এই লক্ষণগুলো কিন্তু আমরা এই অ্যাসিডিটির ক্ষেত্রে দেখে থাকি। তো অ্যাসিডিটির যে ওষুধগুলো আমাদের খুব কাজে দেয়, কারণ আমাদের হোমিওপ্যাথিতে তো লক্ষণ অনুযায়ী আমাদের ওষুধ নির্বাচন করতে হয়, সেখানে যে কোনো মেডিসিন আসতে পারে। তা আমি আমার প্র্যাকটিসে যে মেডিসিনগুলো খুবই প্রায় প্রয়োজন পড়ে, যে ওষুধগুলো দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, তার ভিতরে একটি মেডিসিন হলো আইরিস ভার্স। এদের যে লক্ষণটা আমরা পাই যে মুখ থেকে মলদ্বার পর্যন্ত সমগ্র অন্ননালীতে জ্বালা থাকে,
পাতলা বমির সাথে মুখ, গলা, পাকস্থলী ও অন্ত্রের মধ্যে আগুনের মতো জ্বালা, যেন কেউ পেটের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে এবং সেটা দিক 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 করে জ্বলছে। এই রকম একটা অনুভূতি এদের মধ্যে পাওয়া যায়। যে সকল খাদ্য গ্রহণ করে তা ত্বকে পরিণত হয়ে যায়। ত্বক স্বাদযুক্ত পিত্ত বমি, বমি বমি ভাব, ত্বক বমি হয়। বমির পর দাঁত সব টকে যায়। তারপরে দেখি যে অন্ননালীতে জ্বালা, তারপরে ঢেকুর ওঠা, চুকা এবং তিক্ত ভাব। বমি হলে সুতার মতো লালার বমি এদের হয়ে থাকে। যখন বমিটা হয় তখন সুতার লালার মতন এদের এটা বের হয়। তারপরে মাথা ধরা, ঢেকুর ওঠা, মলদারে জলা জলা ভাব এবং সেই জলাটা পেট পর্যন্ত ধাবিত হয়। ভালো ভালো খাবার খেয়েও গায়ে মাংস লাগে না এই আইরিস ভার্জিন রোগীদের। তারপরে আমরা দেখি যে যে সকল শিশু বা বাচ্চারা কিছু খেলে বমি করে অথবা বমি করার অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি চমৎকার ওষুধ। দেখবেন যে আপনারা চেম্বারে অনেক বাচ্চা পাবেন যে বাচ্চা কিছু খেলেই বমি করে। এই সকল বাচ্চাদের একটু লক্ষণ নিয়ে আপনারা যদি আইরিস ভার্সকে প্রেসক্রিপশন করতে পারেন, খুবই দারুণ একটা মেডিসিন। আমি এরকম অনেক বাচ্চা দেখেছি যাদের এই আইরিস ভার্স দিয়ে এই বমি বমি করার অভ্যাস দূর হয়ে গেছে। আমাদের গ্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম সম্পর্কে আপনারা সবাই জানেন। আহ আমি সামান্যভাবে বলি এর লক্ষণগুলো। রোগীরা এসে সাধারণত আমাদের সামনে যে কথাগুলো বলে যে সামান্য কিছু খেলে তার পেটটা গ্যাস জমে এবং পেটটা ফুলে ওঠে। রোগী যাই খায় তাতে পেটে বায়ুতে পূর্ণ হয়ে যায়। তারপরে আহ, খাবারের ইচ্ছা থাকলেও অল্প আহারে পেট ভরে যায়। একটু অল্প খেলে 2 মুঠ খেলে দেখা যায় যে এতে পেট ভরে যায়, অল্প খাবারে পেট ভরে যায়। বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো অসুখের বৃদ্ধি, এটা তো প্রমিনেন্ট লাইকোপোডিয়ামের। বিশেষ করে বিকেলের দিকে পেটটা অতিরিক্ত ভারী বা ব্যথা হয় এদের এই লাইকোপোডিয়ামের রোগীদের। পেটে প্রচুর বায়ু জমে, পেট ডাকে, ভুটভাট করে, পেট ফাঁপে এবং টক ঢেকুর ওঠে। রোগী গরম খাদ্য ও মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ করে। সামান্য ব্যাপারে বিরক্ত, কষ্ট পায়। খাবার পর এপিগ্যাস্ট্রিয়ামে ব্যথা করে বা চাপ বোধ হয়। খাদ্যবস্তু তারপরে যেটা খায় সে স্বাদটা হলো টক বা তেতো হয়ে যায়। তারপরে এদের দেখা যায় যে এদের বায়ু বের হয় না। গ্যাস হলে বায়ু শরীরের মাজা বা হানার ভিতরে বা পিঠের মধ্যে ঢুকে যায়, যার কারণে এরা কুঁচো হয়ে যায়, খুব কষ্ট হয়, ব্যথা হয় এবং ঢেকুর গলবিল পর্যন্ত উঠে এবং ওই স্থানে কয়েক ঘন্টা ধরে জ্বালা করে এই লাইকোপোডিয়ামের রোগীদের। এবং মুখে পানি উঠে, এটা একটা ব্যাপার। পেটে বায়ু জমলে তার শরীরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এই লাইকোপোডিয়ামের রোগীদের এটা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এবং ইনফ্লামেশন তৈরি করে, যেমন মাজা, পিঠ, কিডনির উপরে অংশে যেটা বললাম যে বায়ু ঢুকে এটা সমস্যা সৃষ্টি করে। তারপরে ঢেকুর তুললে বা বায়ু বা গ্যাস বের হলে এবং হাঁটলে উপশম হয়। মানে এদের দেখা যায় যে ঢেকুর তুললে বা বায়ু বের হলে বা গ্যাস বের হলে বা হাঁটাহাঁটি করলে এদের কিন্তু উপশম বোধটা হয়। তারপরে দেখা যায় যে আপনারা দেখবেন যে অনেকের যোনি থেকে, জরায়ু থেকে ফসফস করে বায়ু বের হয়। এটাও কিন্তু এই লাইকোপোডিয়ামের একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। নবজাতক শিশু পেটে বায়ু জমলে নাভি বের হয়ে আসে এবং কোষ্ঠবদ্ধতার সাথে পেট ফাঁপে। আচ্ছা, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো নেট্রামফস। এটা প্রায় আমরা ব্যবহার করি, চেম্বারে প্রায় রোগী পাই আমরা। তো নেট্রামফসের যে ব্যাপারটা ঘটে যে সেটা হলো যে এদের এই রোগীরা খাবার খাওয়ার পরে পেটটা ফুলে যায় এবং পেটটা ব্যথা যন্ত্রণা করে অন্যান্য গ্যাসের রোগীদের মতনে। তারপরে দেখা যায় যে তৈলাক্ত, মশলাদার, দুধ, ঘি দিয়ে তৈরি খাদ্য খেয়ে কিন্তু রোগীরা পেটের রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। টক ঢেকুর, টক বমি, মুখের স্বাদ টক হয়ে যায় এবং মুখ দিয়ে পানি ওঠে। পাকস্থলীতে প্রচুর গ্যাস জমে, তার সাথে বমি বমি ভাব এবং তীব্র কটু গন্ধময় বমি এবং চুকা ঢেকুর উঠে এদের। নেট্রামফসের রোগীদের যখন বায়ু নিঃসৃত হয় এবং মল ত্যাগ করে, তাদের বায়ু এবং মলের টক গন্ধ থাকে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এই নেট্রামফসের রোগীদের যখন এদের বায়ু এবং মল ত্যাগ করে তখন এখানে দুর্গন্ধময় বায়ু এবং টক গন্ধযুক্ত পায়খানা এদের হয়। আমরা শিশুদের ক্ষেত্রে দেখি যে শিশুদের এই ডিসপেপসিয়া বা বদহজম
যে সমস্যাগুলো হয় বা বড় মানুষের ক্ষেত্রেও যেটা হয়, আমি শিশুদের ক্ষেত্রে একটু বলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা শিশুদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ভালো মেডিসিন ব্যবহার করি। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি যেটা দেখেছি আমি, যে অ্যান্টিমক্রুট শিশুদের পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই সকল শিশুদের দেখা যায় যে শিশু বমি বমি ভাব, কিছু খাবার পরেই বমি হয়, দুধ খাওয়ার পরেই জমাট জমাট বাঁধা দুধ বমি করে এরা ঢেলার মতো দুধ তুলে ফেলে। তারপরে দেখি যে এদের আহার করা মানে দুধ খাওয়ার পরে বা কোনো কিছু খাওয়ার পরে আবার দুধ আবার কিছু খেতে চায়, মানে খাওয়া হয়ে গেল কিছুক্ষণ পরে আবার দেখা যায় যে বাচ্চা দুধ খেতে চায়। শিশুর মেজাজটা খুব খিটখিটে থাকে, মানে এই সকল শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে ওর দিকে তাকানো সহ্য করতে পারে না, একদম ভুরু কুচকায় এই সকল বাচ্চাটা। তারপরে এদের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে জিহ্বাটা খুব সাদা, একদম প্রলেপ পড়ে আছে, মনে হয় যে একদম কোটিং করা একদম সাদা প্রলেপ। লক্ষণে এই অ্যান্টিমক্রুট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা ব্যবহার করলে দেখা যায় যে বাচ্চাদের এই পেটের সমস্যাগুলো দূর হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো ইথুজা। এই সকল শিশুদের ক্ষেত্রে দেখি যে শিশু দুধ খেলে তার পেটের সমস্যা হয়, এবং যা খেয়েছিল ঠিক তেমন অবস্থায় প্রবল বেগে নাক মুখ দিয়ে গল করে বমিটা তুলে ফেলে, এরা দুধটা তুলে ফেলে। এবং দুধ ফেলার পরে যে দুধটা বের হয় সেটা কিন্তু ছানা কাটা দুধের মতো, ছানা কাটা দধির ঢেলার মতো কিন্তু এই দুধটা হয়ে থাকে। অনেক বাচ্চা দেখবেন যে মা বলে যে বাচ্চা যখন বমি করে তখন দেখি যে দুধ ছানা 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 কাটার মতো হয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের লক্ষণ কিন্তু এই ইথুজা সাইনাপিয়ামের খুব একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনারা এটা পাবেন। এবং এই ধরনের শিশুরা দেখা যায় যে বমি করার পরে খুব দুর্বল হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে, এবং যখন ঘুম থেকে আবার জেগে ওঠে তখন পুনরায় দুধ খায় এবং দুধ খাওয়ার পর আবার বমি করে। এই ধরনের সমস্যাগুলো এই ধরনের রোগীরা, এই বাচ্চাগুলো শিশুগুলো করে থাকে। আমাদের দুধের এই বাচ্চাদের শিশুদের দুধ খাওয়ার পরে আরো অনেক রকম সমস্যা হয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিশু আহ, মিষ্টি খায় বেশি বা চিনি খাওয়ার অভ্যাস আছে, সে সকল শিশুর পেটের সমস্যা হয়। তখন আপনারা সিনা ব্যবহার করবেন। সিনা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এখানে আর্জেন্টাম নাইটিকাম আছে, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এদের কিন্তু মিষ্টি খেলে পেটের সমস্যা তৈরি হয়। তারপরে দেখা যায় যে কিছু বাচ্চা আছে যে লবণ খুব অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস রয়েছে, তাদেরও দেখা যায় পেটের সমস্যা হলে নেট্রামিওর খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। তারপরে দেখা যায় যে আহ, কিছু বাচ্চা আছে যে নানা প্রকার অপাচ্য, মানে যেমন পেন্সিল, চক, কাঠকয়লা, পোড়ামাটি, গোবর ইত্যাদি, মানে যা পায় হাতের সামনে এগুলো খেতে চায়। এক্ষেত্রে আপনারা এলুমিনা, ক্যালকেকাপ, ক্যালকেফস, হ্যাঁ, মাকসল, নাইট্রিক অ্যাসিড, নাক্স, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এই ধরনের মেডিসিন কিন্তু আমরা পেয়ে থাকি। আমি আপনাদের সঙ্গে আরো কিছু শেয়ার করি। পেটে পেটের বদহজম বা পেটের যে বদহজম হলে তো গ্যাসের সমস্যাগুলো আসলে মূলত হয়ে থাকে। তা এই বদহজমের যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে দেখা যায় যে পেট অনেকে দেখা যায় যে খুব গড়গড় গড়গড় করে, এবং হঠাৎ করে খুব জোরে উথানি দিয়ে মলগুলো ধড়াস করে বের হয়ে যায়। এক্ষেত্রে গ্যাম্বোজিয়া কিন্তু খুব দারুণ একটি মেডিসিন। এবং দেখা যায় অনেকের পেটে এত ব্যথা যে কথা বলতে পারে না, সেক্ষেত্রে লরেসিরেসাসু খুবই একটা দারুণ একটা মেডিসিন। তারপরে দেখা যায় যে এই যে অ্যাসিড কার্বলিক খুবই দারুণ একটি মেডিসিন। এই বদহজমের সমস্যা বা গ্যাসের সমস্যা যখন হয় এবং তার সঙ্গে বমি বমি ভাব থাকে, এবং যে বমিগুলো হয় তখন দেখা যায় যে হলদেটা ভাব বা সবুজ বমি হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের বমিগুলো। তারপরে পেট ফাঁপে এবং ঢেকুর উঠে এবং মুখে পচা স্বাদ। এক্ষেত্রে কিন্তু অ্যাসিড কার্বলিক খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তারপরে আমরা কেলিবাইক্রমের দিকে তাকাই। কেলিবাইক্রম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আমি এটা চেম্বারে ব্যবহার করি, প্রায় রুগী পাই। আহ, এটা দেখি যে খাবার খাওয়ার পর, বিশেষ করে খাবার খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর, বিশেষ করে ঠান্ডা খাদ্য খেয়ে এদের ডিসপেপসিয়ার সমস্যাগুলো হয়। এবং
আহ সুতার ন্যায় একটা শেল্লা বমি এরা করে থাকে এবং করার পরে এটা দুর্বলতা বোধ করে। এটা পাকস্থলীতে ক্ষতের লক্ষণ নির্দেশ করে যদিও। চরিত্রগত লক্ষণ হলো যে পেটে বোঝা চাপানো বোধ, মানে পেটে মনে হচ্ছে যে কেউ একটা কিছু বেঁধে দিয়েছে, এই ধরনের একটা ভারী বোধ এদের সবসময় থাকে এবং বমিতে সুতার ন্যায় শেল্লা নির্গমন হয়। এক্ষেত্রে কেলিবাইক্রম খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যে অ্যাসিড ফ্লোর, এটা প্রায় ব্যবহার করি, এটাতে খুব ভালো রেজাল্ট আসে। এই ধরনের রোগীদের যে লক্ষণগুলো আমরা পাই যে পেট ফোলা, পেটে ব্যথা, হ্যাঁ, তারপরে হলো আহ ঠান্ডা পানি খাওয়ার এদের খুবই একটা অদম্য ইচ্ছা থাকে। আহারের সামান্যতম অনিয়মও এদের অজীর্ণ দেখা দেয়, মানে অজীর্ণ দেখা দেয়, মানে পেটে ডিসপেপসির সমস্যা, পেটের হজমের সমস্যা দেখা দেয়। তারপরে দেখি যে পিত্তবমি হয়, সর্বদাই হেউ হেউ করে ঢেকুর তোলে এবং বায়ু নিঃসরণ করলে তাদের উপশম হয়। এক্ষেত্রে অ্যাসিড ফ্লোর কিন্তু খুবই একটি ভালো মেডিসিন। তারপরে আরেকটা মেডিসিন আমি ব্যবহার করেছি, সেটা হলো যে অনেক রোগী এসে বলে যে তার পাকস্থলীতে মানে পেটের ভিতরে সবসময় মনে হচ্ছে আগুন জ্বলছে। এই লক্ষণটা বলে যে সবসময় আগুন জ্বলছে, কিছু খেলেই আগুন জ্বলছে, না খেলেও আগুন জ্বলছে। এই ধরনের লক্ষণ আমি পেয়েছিলাম। এই ধরনের লক্ষণে আমি কুন্ডুরাঙ্গ ব্যবহার করেছিলাম। কুন্ডুরাঙ্গর এটা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এই লক্ষণে রোগী বেশ উপকৃত হয়েছিল। এই ধরনের ওষুধগুলো আমরা পেয়ে থাকি। আমাদের সময় কতটুকু আছে? স্যার এখন 10টা 20 বাজে। 10টা 20? জি স্যার। আচ্ছা, আমাদের 10:30 পর্যন্ত সময় না? জি স্যার। আচ্ছা, আমরা আজকে মোটামুটি লেকচার, মোটামুটি শীতের রাত, বেশি কষ্ট দেব না। এ পর্যন্ত আমি রাখলাম আজকে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করুন, ক্রম অনুসারে ডেকে নেওয়া হবে। কারো মনে হয় কোনো প্রশ্ন নাই? স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এতক্ষণ যারা ছিলেন, স্যারের ক্লাস উপভোগ করলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করলাম। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।